জীবনযাত্রার পথে ক্লান্তি ভুলি, তরুণ পথিক চল নির্ভীক। আপন অন্তরে তব আপন যাত্রার দীপালোক অনির্বাণ হোক। রবীন্দ্রনাথ ঠাকুরের স্ফুলিঙ্গ কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত জীবনযাত্রার পথে কবিতার এই কবিতায় তরুণদের ক্লান্তি ভুলে নির্ভয়ে ও সাহসিকতার সাথে সামনের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। আজ 25শে বৈশাখ আমাদের প্রাণের কবি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী। বাংলা সাহিত্যের সর্বশ্রেষ্ঠ কবি, ঔপন্যাসিক, সঙ্গীত স্রষ্টা, নাট্যকার, চিত্রশিল্পী এবং দার্শনিক রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি মূলত কবি হিসেবে বিশ্বময় স্বীকৃত এবং বাংলা সাহিত্যের যুগস্রষ্টা। 1913 সালে তিনি প্রথম এশু হিসেবে তার বিখ্যাত কাব্যগ্রন্থ গীতাঞ্জলির জন্য সাহিত্যে নোবেল পুরস্কার অর্জন করেন। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির নিয়মিত আয়োজন সংলাপ প্রতিদিন আমাদের সাংস্কৃতিক সংগ্রাম অনুষ্ঠানে। আজ আমাদের সঙ্গে উপস্থিত আছেন এই সময়ের দুজন প্রতিভাবান সংস্কৃতিকর্মী। আমার পাশেই আছেন কবি, নাট্যকার, অভিনেতা ও নির্দেশক আসাদুল ইসলাম এবং তারপরেই আছেন নির্মাতা এবং অভিনেতা রাজীব সালেহীন। চলুন দর্শক, কথা বলি আজকের অতিথির সাথে। কেমন আছেন আপনারা? জি, রবীন্দ্র জয়ন্তীর শুভেচ্ছা জানাচ্ছি আপনাদেরকে। তো যেহেতু প্রাসঙ্গিকভাবে রবীন্দ্রনাথ আমাদের অনেক শিল্প, সাহিত্য, সংস্কৃতির অনেক বড় একটা জায়গা দখল করে আছে, তো আমি আসাদুল ইসলামকে দিয়ে আসতে চাই যে রবীন্দ্রনাথ ঠাকুরের রহস্যময় আর্জেন্টিনা সফর, এবং সেটা আজকে এই বছর 102 বছর হবে আমি যদি ভুল না করি। তো সেই আর্জেন্টিনা ভ্রমণ এবং কবির অমর সম্পর্কের গল্প নিয়ে নির্মিত নাটক রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া দীর্ঘ 2 বছর পর ঢাকার মঞ্চে আপনারা এনেছেন ম্যাট থিয়েটার। নাটকটির রচনা, নির্দেশনা এবং রবীন্দ্রনাথ চরিত্রে আপনি অভিনয় করেছেন। তো রবীন্দ্রনাথকে নিয়ে এমন একটি কাজ করার চিন্তা কিভাবে, কবে মাথায় এলো? আমি কাজটি শুরু করি লেখালেখির জগতে আছি, যে কারণে বিভিন্ন বিষয় নিয়ে লিখতে হয়, সেই প্রসঙ্গক্রমেই রবীন্দ্রনাথ আমাদের সাথে জড়িয়ে আছে। আজকে রবীন্দ্রনাথের জন্মদিনে তাকে আমাদের শ্রদ্ধা জানাচ্ছি এবং আমি ভাগ্যবান যে আমি রবীন্দ্রনাথকে নিয়ে একটি কাজ করতে পেরেছি। তা আমার কাজটি হচ্ছে রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া, একটি নাটক। এই নাটকের ভাবনাটা আমার মধ্যে আসলো যে রবীন্দ্রনাথের জীবনী কিংবা কবিতাগুলো পড়তে যে রবীন্দ্রনাথ 1941 সালে তিনি পরলোকগত হন। উনি যখন জীবনের শেষ শয্যায়, মৃত্যুশয্যায় চলে এসেছেন, তখন তিনি সংজ্ঞাহারা অবস্থায় আছেন। তিনি সেই অবস্থায় তিনি কখনো তার সংজ্ঞা ফিরে আসে, আবার তিনি সংজ্ঞা হারিয়ে ফেলেন। এই যে চেতন এবং অবচেতনের মাঝখান দিয়ে তিনি মাঝে মধ্যে কিছু কবিতার পংক্তি আওড়াতেন। আচ্ছা, সেই কবিতাগুলো পরবর্তীতে লেখা রূপ দেওয়া হয় এবং সেখানে 15টি কবিতা আমরা পাই শেষ লেখা কাব্যগ্রন্থের, যেটি তিনি দেখে যেতে পারেননি রবীন্দ্রনাথ। সেই 15টি কবিতায় বিশেষত তার মৃত্যু চিন্তা, দার্শনিক ভাবনা এবং জীবনবোধ নিয়ে লেখা এই কবিতাগুলো। কিন্তু এই 15টি কবিতার মধ্যে 2টি কবিতা হচ্ছে একটি আসনকে নিয়ে লেখা, যে আসনটি বলছে যে আরও একবার যদি পারি খুঁজে দেব সে আসনখানি। এরকম একটা তিনি অবচেতন জগৎ থেকে এরকম কবিতা তিনি আবৃত্তি করছেন। তো যখন আমরা ওই আসনটিকে খুঁজে বের করার চেষ্টা করলাম, তখন দেখলাম সেই আসনটি হচ্ছে উনি যখন আর্জেন্টিনা থেকে বাংলাদেশে বা শান্তিনিকেতনে ফিরে আসলেন, তখন তিনি স্মৃতির স্মারক হিসাবে ওই আসনটি নিয়ে আসেন, একটি চেয়ার। আচ্ছা, যে চেয়ারটি বসে তিনি আর্জেন্টিনায় প্রায় 2 মাসের মতো সময় কাটান এবং একটি নদীর দিকে তাকিয়ে থাকতেন একটি সাদা বাড়িতে বসে। সেই চেয়ারটির প্রতি আকর্ষণ বোধ করেই এই গল্পের মধ্যে ঢোকা এবং তারপর থেকেই এই নাটকটি এবং সেই কাহিনীটাকে খুঁজে বের করা এবং রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয় নাটকটি লেখা এবং মঞ্চে নিয়ে আসা। আচ্ছা, তো খুবই চমৎকার গল্প ভাবনা, বা এই যে আপনার বলছিলেন যে কবিতা থেকে অনুসন্ধান করে আপনি রবীন্দ্রনাথের সেই আর্জেন্টিনা ভ্রমণের দিকে গেলেন। তো এটা আরও সম্ভবত দীর্ঘ 3 বছর আগে এটা মঞ্চে এসছে এবং এখন পর্যন্ত আমি যদি ভুল না করি 10টি প্রদর্শনী হয়েছে। তো এই 2 বছর বন্ধ ছিল কেন এই প্রদর্শনী? 2 বছর বন্ধ ছিল আমাদের নিজেদের একটু ব্যক্তিগতভাবে আমরা অন্যভাবে ব্যস্ততা ছিলাম। আমার কন্যা অক্সফোর্ডে পড়তে যাওয়ার জন্য তাকে আমরা একটু আলাদাভাবে সময় দিচ্ছিলাম। সব কিছু মিলিয়েই আর কি, সরাসরি নাটকটি নিয়ে কাজ করতে পারিনি, এই নাটকটি নিয়ে, কিন্তু অন্য নাটক নিয়ে কাজ করেছি এই সময়ের মধ্যে। হ্যাঁ, এই সময়ের মধ্যে।
আমরা ঘরে ফেরা বলে একটি একটি নাটক মঞ্চে নিয়ে এসেছি। জি জি জি। কিন্তু রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয় এই নাটকটি আমরা আরও হচ্ছে 22 সালে এটা মঞ্চে নিয়ে আসি। পরবর্তীতে এই সময়কে হচ্ছে আমরা নিয়ে আসতে পারিনি, কিন্তু পরবর্তীতে নিয়ে আসছি, মানে এর সাথে অন্য কোনো যোগসূত্র নেই। আচ্ছা, বুঝতে পেরেছি। তো মানে সেই নাটকটার মধ্যে আপনি এবং আপনার সহধর্মিণী সোনিয়া, সম্ভবত সোনি হাসান, আপনারা দুজনেই এই মানে দুটি মাত্র চরিত্র নিয়ে এই মানে এই নাটকটি, এবং আপনি রবীন্দ্রনাথ চরিত্র অভিনয় করেছেন। তো রবীন্দ্রনাথের কে পোর্ট্রেট করতে যে আপনার মধ্যে কি ধরনের অনুভূতি, আমরা যদি বলি যে চরিত্রায়ন করতে যে কি ধরনের কাজ করেছে আপনার মধ্যে, রবীন্দ্রনাথ বা মানে প্রস্তুতিটা কেমন ছিল, ছোট্ট করে যদি বলেন। প্রস্তুতি তো ছিল, এক ধরনের প্রস্তুতি ছিল, কিন্তু রবীন্দ্রনাথকে আমরা যেভাবে দেখি নর্মালি আমরা একটু মানে সাধারণের থেকে একটু বাইরে আমরা দেখতে পছন্দ করি, কিংবা হচ্ছে তার যে প্রোটোটাইপ, তার লম্বা চুল, লম্বা দাড়ি, জব্বা পরিহিত রবীন্দ্রনাথকে দেখি। জি, আমি দেখেছি আপনার সেই ছবি। কিন্তু আমি হচ্ছে সেই জায়গাটাকে ধরতে চেয়েছি, রবীন্দ্রনাথের চিন্তার জায়গাটাকে ধরতে চেয়েছি, একজন সাধারণ রবীন্দ্রনাথকে আমি পোর্ট্রেট করতে চেয়েছি। আমি যে রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া এই নাটকে আমি রবীন্দ্রনাথ হিসাবে একজন সাধারণ এবং সহজ সরল রবীন্দ্রনাথ, যার ভেতরে প্রেম আছে, যে অন্যের প্রতি অনুভূতিপরায়ণ এবং তার ভেতরে ভালোবাসা সবসময় উজ্জীবিত। আমি মানসিকভাবে এবং দার্শনিকভাবে সেই জায়গাটাকে স্পষ্ট করতে চেয়েছি, যত না বাইরের রবীন্দ্রনাথের যে সৌম্যমূর্তি সেটার প্রতি আমার তেমন আগ্রহ ছিল না। আমি চেয়েছি যে মানুষের ভালোবাসাটাই যেন প্রধান হয়ে ওঠে তার ভেতর দিয়ে। আমরা এই প্রসঙ্গে আরও মানে গল্প শুনবো। আমরা একটু রাজীব সালিনের কাছে আসতে চাই যে আপনি দীর্ঘদিন ধরে নির্দেশনার বা যে পরিচালনার সঙ্গে, নির্মাণের সঙ্গে যুক্ত আছেন। আমরা জানি সম্প্রতি আপনি রবি ইন ঢাকা শিরোনামে একটি চলচ্চিত্রের শুটিং সম্পন্ন করেছেন, এবং অনেকটা নীরবেই আপনি এই কাজটি করেছেন। মানে এটার কি মানে বিশেষ কোনো কারণ ছিল, বা মানে রবি ইন ঢাকার ভাবনাটা আসলে কেমন ছিল? প্রথমত ভাবনাটা একদম একেবারেই আমার একার না। এটা যারা এটার প্রথম উদ্যোগ নিয়েছেন, পিকজরি মোশন পিকচার, তো তারা আমার সাথে যোগাযোগ করে এবং তাদের সাথে তারা একটা আইডিয়া নিয়ে কাজ করার চেষ্টা করে, যে রবি ইন ঢাকা। ওই আইডিয়াটা আমার ভালো লাগার রিজনটা হচ্ছে যে আমি আসলে যে কোনো মানুষ, বড় মানুষ যারা আছেন, রবীন্দ্রনাথ ঠাকুর আচ্ছা প্রথমেই আজ তার জন্মজয়ন্তী, তার প্রতি শ্রদ্ধা। তো বড় মানুষরা আসলে কিভাবে মানুষকে ইন্সপায়ার করে, এইটা বোধহয় আমাদের এডুকেশনে কোথাও মিসিং। আমরা ওই জায়গাগুলো মিস করে যাই। তো এইটার গল্পটায় ওই আইডিয়াটায় ওই জিনিসটা আছে। এছাড়া আসলে রবির ওখানে কিছুই নাই, এমন রবীন্দ্রনাথ ঠাকুরের কোনো গল্প নিয়ে আসলে আমরা কাজ করছি না। আচ্ছা, মানে সরাসরি কোনো গল্প বা রবীন্দ্রনাথের সরাসরি কোনো গল্প না, এটা একদমই মৌলিক গল্প। আচ্ছা, একদমই মৌলিক একটা গল্প, কিন্তু সেখানে রবীন্দ্রনাথের ইন্সপিরেশন আছে, কিন্তু রবীন্দ্রনাথের কোনো সাহিত্যের ইন্সপিরেশন না। আচ্ছা, আমরা যদি বলি যে আপনি একটা মানে রবি ইন ঢাকা কেন, আপনি যদি একটু ব্যাখ্যা করেন। ছবির আমি জানি এটা সম্পাদনার টেবিলে আছে, হ্যাঁ সেটা আসলে ওটা ব্যাখ্যা করলে অনেকটা গল্পটা বলা হয়ে যাবে, তো ওইটা আসলে আমি এই কারণে বলতে চাচ্ছি না। কিন্তু ওকে, ঢাকা কেন, পুরো পৃথিবীর আকাশে বাতাসে সাহিত্যে তো রবীন্দ্রনাথ আছে, ওই পারসেপশন থেকে রবি ইন ঢাকা নামটা আমরা দিয়েছি। আচ্ছা, খুবই চমৎকার এবং ইন্টারেস্টিং। আমি আপনার যেই আপনারা পোস্টারটা চেপেছেন, সেখানে রবীন্দ্রনাথের একটা অবয়ব আমরা দেখতে পাই। জি, তো সেটা নিশ্চয়ই ভালো কিছু হবে। ওখানে একটা আসলে রবীন্দ্রনাথ একটা হাইপোথেটিক্যাল ক্যারেক্টার, মানে একদমই ভাবনার জগতের একটা ক্যারেক্টার। তো অতটুকুই, জাস্ট রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন কর্মের ইন্সপিরেশন আছে, ছায়া বা ধরেন এক ধরনের, হ্যাঁ, কিন্তু ওনার কোনো সাহিত্যের ইয়ে নেই। ঠিক আছে, আমরা শুনবো। তো আসাদুল ইসলাম, আপনি বলছিলেন যে আপনার কি বলবো, যে রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া নিয়ে, তো রবীন্দ্রনাথের সাহিত্যকর্ম নিয়ে বা নাটক নিয়ে, সরাসরি ঢাকা নিয়ে, আপনার ঢাকা এবং ঢাকার বাইরে বেশ কিছু নাটকদল নাটক করেছে, আমরা দেখেছি ইতিপূর্বে। আমি ঢাকার বাইরে যদি বলি, তির্যকের কথা বলতে হবে, নাগরিক নাটক সম্প্রদায়ের কথা বলতে হবে, আমরা প্রাঙ্গণে মোড়ের কথা বলতে হবে, এরকম বিচ্ছিন্নভাবে অনেক দল কাজ করেছেন। তো সেদিক থেকে রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া প্রযোজনাটি মানে কতটা আলাদা, বা দর্শক গ্রহণযোগ্যতার জায়গাটা কেমন মনে হয়েছে আপনার?
হ্যাঁ, অবশ্যই দর্শককে ধন্যবাদ জানাতে চাই। আজকের এই প্রোগ্রামের একটি সুযোগ এসেছে যে তারা আমাদের এরকম একটি জটিল গল্প এবং জটিল অনুসন্ধানী কর্মকে তারা মনে প্রাণে এটা গ্রহণ করেছে এবং দর্শকের তাদের যে অভিব্যক্তি আমরা দেখতে পাই এই নাটক শেষে, সেটি অবশ্যই মানে নতুন একটি কাজ করার প্রতি, নতুন আরো ভালো কাজ করার প্রতি আমাদের ভেতরে একটা নতুন উদ্দীপনা তৈরি করে। এখন দর্শক, এই গল্পটা একটা সহজ গল্প না, এটা হচ্ছে রবীন্দ্রনাথ একটি পুরানো সময়ের কথা বলছে, এই সময়ের একটি নারীর সাথে কথোপকথনের মধ্যে দিয়ে, এই সময়ের একটি মেয়ের সাথে কথোপকথনের মধ্য দিয়ে, যে কারণে সেই সময়কে ধরা এবং বর্তমান সময় দুটা একসাথে চলতে থাকে। এখন এই মেয়েটিকে কখনো মনে হয় যে সে আগের সেই বিজয়া, মানে যাকে রবীন্দ্রনাথ ফেলে এসেছে আর্জেন্টিনায়, ভিক্টোরিয়া ওকাম্পো, সেই ওকাম্পোকে কখনো মনে হয় সে এই মেয়েটি, আবার সেই মেয়েটিকে সেই ওকাম্পোর কথা বলতে থাকে। এখন এই কথা বলতে বলতে রবীন্দ্রনাথ তাকে একদম সরাসরি একসময় তার ভ্রম হয় যে না, এই বোধহয় আমার সে হারিয়ে যাওয়া ভিক্টোরিয়া ওকাম্পো। এই যে দুইটা চলমান যে প্যারালাল গল্প, একটা হচ্ছে পরাবাস্তবতার, একটা বাস্তবতার, এই যে দুইটার মিশেল, এই মিশেলের ভেতর দিয়ে দর্শকের কাছে পৌঁছানো, তার মানে দর্শকও সজাগ থাকে এই গল্পটার সাথে। সুতরাং দর্শক এই দুই বিজয়াকেই একসাথে দেখে, তার আসল বিজয়া এবং এখনকার বিজয়া, যাকে সে বিজয়া হিসাবে কল্পনা করে নিয়েছে রবীন্দ্রনাথ। সুতরাং দর্শক এই গল্পটার ভেতরে দ্রুত ঢুকে যায় এবং এটার সাথে জার্নি করতে থাকে। সেই যে আর্জেন্টিনার তার যে 2 মাসের যে সফর, সেই সফরটা তারা ওই সাথে সাথে মুভ করতে থাকে এবং তারা ফিরে আসে এবং রবীন্দ্রনাথের ব্যথায় তারা ব্যথিত হয়। সে তার যে একটা স্মারক সাথে করে নিয়ে আসলো, সেই স্মারকের প্রতি তার যে ভালোবাসা, সে আপনি যে বলছিলেন যে রবীন্দ্রনাথ একজন চিত্রকর, তিনি কিভাবে চিত্রকর হয়ে উঠলেন আর্জেন্টিনা থেকে ফিরে এসে, যে তিনি লিখতে পারেন না, লিখতে যে ওই মুখটার কথা মনে পড়ে, তখন তিনি ছবি আঁকা শুরু করেন। হ্যাঁ, মানে কাগজের ভেতরে ছবি ভেসে উঠতে থাকে। সেই পুরো গল্পটাই এই নাটকের মধ্যে আছে, যে কারণে দর্শক খুব সহজে এটার সাথে ইন্টিমেট হয়ে যায়। হ্যাঁ, মানে রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয় নিয়ে, হ্যাঁ, রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয় আমরা ঢাকার বাইরে এবং দেশের বাইরেও এই নাটকটির প্রদর্শনী আমরা করেছি। ঢাকার বাইরে যেমন রংপুর আমরা করেছিলাম, সেখানে দর্শকরা দেখে বিমোহিত হয়েছিল যে এই ধরনের নাটক তারা দেখেনি, কিংবা তারা মনে হচ্ছে বিদেশি কোনো নাটক দেখছে, এরকম একটা ফিলিংস তাদের মধ্যে ছিল, তারা বলতে চেয়েছে আর কি। এটা দর্শকের অভিব্যক্তি। আর আমরা এই নাটকটি করেছি আসামে, ব্যতিক্রমের আমন্ত্রণে আসামে আমরা গিয়েছিলাম, সেখানে আমি নাটকটির শো করেছিলাম। তো এই নাটকটি শো করার পরে সেখানকার দর্শকদের অনুভূতি ছিল আরও বিপুল এবং মানে মনে রাখার মতো। তারা এসে বলছে যে আমরা রবীন্দ্রনাথ যেন নেমে এসছে, তাদের কাছে যে রবীন্দ্রনাথ খুবই ভক্তির একটা মানুষ, মনে হচ্ছে রবীন্দ্রনাথ আমাদের সামনেই নেমে এসেছে এবং তারা এসে আমাকে স্পর্শ করতে যাচ্ছে, আমরা রবীন্দ্রনাথকে ছুঁতে চাই, এরকম একটা মানে মেক বিলিভের জায়গায় চলে গেছে। তারা ওরকম একটি নাটকের পরে তাদের এই ধরনের অভিব্যক্তি ছিল, যে কারণে এই দর্শকদের কথা আমার মনে আছে। এবং তারা নিশ্চয়ই এই রবীন্দ্রনাথকে দেখতে পেয়েছিল বলেই না তারা এই কথাটা বলতে পেরেছে যে না, আমরা মঞ্চের মধ্যে সত্যিকারের জন্য আমরা রবীন্দ্রনাথকে দেখতে পাচ্ছি। এটাই তো নাটকের প্রাপ্তি। এবং দর্শক বলেন, আপনি কি বলেন, যে অভিনেতা বলি বা আপনার নির্মাতা বলি, সেই হিসাবে তো রাজীব সালেহীন, এই যে আমাদের বিশ্ব পরিস্থিতি বলেন আর বাংলাদেশের চলচ্চিত্রের বাজারই আমরা বলি, এই মুহূর্তে রবীন্দ্রনাথকে নিয়ে বা রবীন্দ্রনাথের ভাবনা নিয়ে আপনি বলছিলেন যে ইন্সপিরেশন, এরকম একটি ধরেন কাজ মানে খুব ঝুঁকিপূর্ণ মনে হয় না আপনার কাছে? যে প্রথমত ঝুঁকিপূর্ণ আসলে আমি জানি না কেন আপনার মনে হচ্ছে, কারণ রবীন্দ্রনাথ নিয়ে কাজ করলেই যে সেটা একটু স্লো হবে বা এইরকম একটা যে ধারণা, ওই ধারণাটা বোধহয় আমাদের ভাঙা উচিত। মানে ডিউ টু রেসপেক্ট, যে আমাদের এখানে যে ধরনের কাজ হয়েছে ইতিপূর্বে রবীন্দ্রনাথকে নিয়ে, সেই যে এক্সপিরিয়েন্স থেকেও যদি বলি, সেগুলো খুব একটা ব্যবসা সফল হয়নি। আমি সেই পয়েন্ট অফ ভিউ থেকে বলছি যে একটা ছবি নির্মাণ করতে গেলে অনেক অর্থলগ্নির ব্যাপার থাকে, অনেকগুলো রিস্ক ফ্যাক্টর থাকে, আপনি জানেন সেগুলো। এবং আপনি আসলে কথা না বলে, মানে আমরা তো বুঝতে পারতাম না, যেহেতু আপনি এটা শেয়ার করেননি সেভাবে, যে আসলে এটা রবীন্দ্রনাথের কোনো সাহিত্য নিয়ে আসলে হয়নি কাজটা। আমি সেই জায়গা থেকে বলছিলাম। হ্যাঁ, আমি সেটাই বলছি যে আসলে পৃথিবীতে এখন না, অন্তত বাংলাদেশে ইন্সপিরেশনাল সিনেমা খুব ওয়ার্ক করছে।
নট নেসেসারি যে খুব অ্যাকশন ধর্মী হতে হবে বা পিওর রোমান্টিক হতে হবে, মানুষের জীবনের গল্প, মানুষের জীবনের ক্রাইসিস, কিন্তু সিনেমাটা আসলে ঠিক মতো হতে হবে, যেন আসলে ওই গল্পটা, যে মেক বিলিভের কথাটা আসাদ ভাই বলছিলেন, যে সিনেমা বিষয়টা কেমন আমাদের এখানে আমি দেখেছি যে অনেক ক্ষেত্রে আমার চোখে পড়েছে যে আমরা খুব অদ্ভুত কিছু মিথ আছে আমাদের সিনেমা নিয়ে, আমরা অদ্ভুত অদ্ভুত কমেন্ট করি সিনেমা নিয়ে। সিনেমা যেমন, সিনেমাটা আসলে হতে হয় রিয়েল, কিন্তু আমাদের এখানে যখন আমি অনেক বিজ্ঞ মানুষকেও দেখেছি সিনেমা নিয়ে যখন কমেন্ট করে, তখন সিনেমা নিয়ে কমেন্ট করে যে আমরা তো এরকম কোনো ঘটনা কোথাও দেখি নেই। তার মানে তারা মনে করে সিনেমা ইজ এ ডকুমেন্টেশন অফ সামথিং, কিন্তু আসলে সিনেমা তো ডকুমেন্টেশন না, সিনেমাটা রিয়েলিটি থেকে ও আস্বাদন গ্রহণ করতে পারে। আর সিনেমার ভেতরের জায়গাটা রিয়েল হতে হয়, যেন মনে হয় যে এই ঘটনাটা সত্যিই হচ্ছে, মানে মেক বিলিভ হচ্ছে, মেক বিলিভের জায়গা চলে মেক বিলিভ হচ্ছে। তো সেই কারণেই কিন্তু অ্যানিমেশন সিনেমা দেখেও মানুষ কাঁদে, রাইট, হ্যাঁ, বা অন্য অ্যাভেঞ্জার্স দেখেও মানুষের এক ধরনের কাজ করে, আবার মাইকেল দেখে মানুষ ইমোশনাল হয়ে যায়, মাইকেল দেখেও ইমোশনাল হয়ে যায়। আবার আর সত্যি ঘটনার অবলম্বনে তো হয়ই, সেটা যদি সেটা ইন্সপিরেশনাল ব্যাপারটা তৈরি করতে পারে। আরেকটা ব্যাপার হচ্ছে যে গল্প, সিনেমার ক্ষেত্রে গল্পের হয় কি যে গল্প তো একটা সাধারণ বিষয়, কারণ গল্প আপনি এই যে আমি বাসা থেকে এখানে এসেছি, এখানেও কিন্তু একটা গল্প আছে। এখন সেটা আমি সিনেমাটিক উপাদান দিয়ে তৈরি করতে পারছি কিনা, ওইটা আমি অনেক ভালো সিনেমার গল্প আপনি একটু ট্রাই করে দেখবেন যে আপনি মুখে বলতে পারবেন না, কারণ আপনি ফিলিংটা শুধু স্ক্রিনেই আছে। ভালো সিনেমা অনেক সময় ভালো গল্পের খারাপ সিনেমা হয়। তো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে ওই যে মেক বিলিভ করে গল্পটা বলে যাওয়া যদি যায়, এবং মানে অডিয়েন্স নিজের সাথে একেবারে একাত্ম হয়ে যাওয়ার যে বিষয়টা থাকে, স্ক্রিনের সাথে তাকে আলাদা মনে করছে না, সে একটা চরিত্র, নিজেই চরিত্র হয়ে উঠছে, চরিত্রটাকে যদি বিশ্বাস করে আপন করে নেয়, কোথাও যেন খুঁত না মনে হয় বা কোথাও তার ডিস্ট্রাকশন না হয়, তখন সে আলটিমেটলি গিয়ে মার্চ করে, এবং তখনই আসলে সিনেমাটা ওয়ার্ক করে। সেটা আজকে না হোক, পরে, অথবা ব্যবসা হলে ব্যবসা, বা যেভাবেই হোক, তখন সিনেমাটা ওয়ার্ক করে। রাইট, একদমই ঠিক, আপনি ঠিক বলেছেন। আসাদুল ইসলাম, আপনি অর্থনীতিতে ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন, আবার ছাত্রাবস্থা থেকেই থিয়েটারের সঙ্গে যুক্ত হয়ে যান আপনি। আপনার বাবা এবং ভাইও সম্ভবত সাতক্ষীরায় এই শিল্প কি বলবো সাহিত্যকর্মের সাথে, সংস্কৃতি কর্মের সাথে যুক্ত ছিলেন, এবং আপনার বাবা সম্ভবত একটা আর্ট রিলেটেড উনি কিছু করতেন যতদূর জেনেছি। তো আপনি শুরু থেকে সুবচন নাট্য সংসদের সাথে যুক্ত ছিলেন, পরবর্তীতে আপনার ফ্যামিলি মেম্বার আপনারা 3 জন, আমি জানি আপনি, আপনার ওয়াইফ এবং আপনার একটি মেয়ে, যে বর্তমানে স্কলারশিপ নিয়ে যুক্তরাষ্ট্রের অক্সফোর্ড ইউনিভার্সিটিতে রসায়নে সম্ভবত উনি করছেন, পড়াশোনা করছেন। তো আপনারা এই পরিবারের 3 জন মিলে একটি থিয়েটার তৈরি করার যে ধারণা, এটা আসলে কিভাবে বা কেন এটার প্রয়োজন ছিল? ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, আমার পরিবার শুরু থেকেই আমার সাথে যুক্ত আছে। সেটি আমি যখন সাতক্ষীরায় ছিলাম, আমরা আব্বা দেখেছি যে নাটক করছে, সেইখানে তাদের নিজস্ব একটা দল ছিল, প্রগতি সংঘ, সেখানে তিনি কাজ করছেন, নাটক করছেন। আমরা ছোটবেলায় দেখছি যে আমাদের বাড়িতে সেট আছে নাটকের, যে কারণে এইগুলো হচ্ছে আমার কাছে খুবই পরিচিত ছিল। এরপর আমার ভাইয়া হচ্ছে থিয়েটার সাতক্ষীরা নামের একটি সংগঠন তৈরি করে, সেখানে তারা নাটক করতে থাকে, কিন্তু আমি সাতক্ষীরাতে কখনো কাজ করিনি। আমি ঢাকায় এসে সুবচনের সাথে যুক্ত হই, সেটি হচ্ছে 1992 সালে ঢাকা ইউনিভার্সিটিতে যখন পড়তে আসি, 91 সালে। তারপরে সুবচনের সাথে যুক্ত হই। এখন সুবচনের সাথে যুক্ত হয়ে দীর্ঘ বছর, এখনো পর্যন্ত আমি সুবচনের সাথেই কাজ করছি, কিন্তু আমার কাছে মনে হলো যে আমি আসলে যতটুকু পরিমাণ কাজ করতে চাই, যে পরিমাণ কাজ করতে চাই, সবটুকু আসলে অ্যাকোমোডেট করতে পারছে না আমার দল। কারণ তার তো ওইখানে তো আরও সদস্য আছে, তাদেরকেও সুযোগ দিতে হয়। আমি একাই নাটক লিখবো, একাই নির্দেশনা দিব, আর কেউ করবে না তা না, যে কারণে একটি বড় দলে সবাইকে অ্যাকোমোডেট একসাথে করা সম্ভব হয় না। যে কারণে আমি একটি নাটক লিখলাম, আবার দেখা যাচ্ছে 5 বছর পর আমার আরেকটি নাটক সময় চলে যাচ্ছে, কিন্তু আমাদের সময় তো আসলে খুবই কম, যে কারণে। আর আমাদের পরিবারের সব সদস্য, আমার স্ত্রী সোনিয়া হাসান কিংবা আমার কন্যা, যখন সে দেশে ছিল, সে
সেও যুক্ত ছিল এই থিয়েটারের সাথে। কিন্তু পরবর্তীতে দেখলাম যে আমার এই কাজটাকে ফুললি যদি আমি করতে চাই, আমার চাহিদা অনুযায়ী, আমাদের অভিনেতাদের যে খোরাক অনুযায়ী কিংবা আমার নাটকের প্রদর্শনী অনুযায়ী, সেই হিসাবে আমাকে নতুন একটি প্ল্যাটফর্মের দরকার ছিল। আর আমার পরিবারের সদস্যরা যেহেতু এটার সাথে জড়িত, সেই চিন্তা থেকে যে শুধুমাত্র পরিবারের সদস্যদেরকে নিয়ে একটি পারিবারিক থিয়েটার জি, করার আমার ইচ্ছা মনে ছিল। হচ্ছে যে আপনি সার্বক্ষণিকভাবে থিয়েটারের সঙ্গে আসলে যুক্ত থাকতে চেয়েছেন। হ্যাঁ, সার্বক্ষণিকভাবে যুক্ত থাকি এবং আমরা সপ্তাহের 7 দিনই থিয়েটারের সাথে যুক্ত থাকি এবং 24 ঘন্টার প্রতিটি ঘন্টায় থিয়েটার নিয়েই থাকি আসলে। যাক, এখনো পর্যন্ত আপনার ব্যাংকের চাকরিটা আছে, সেটা একটা কারণ এর ভালো বাইরে ব্যাপার। আসলে আমাদের করার কিছু নেই, কারণ আমাদের ঘরটাই আসলে থিয়েটারের জি। রিহার্সেল ঘর। এবং আমরা যে 3টা নাটক বা 4টা নাটক তৈরি করেছি ম্যাট থিয়েটার থেকে, সবগুলো আমরা রিহার্সেল ঘরেই করি। জি, জি, আমাদের খাবার টেবিলে হচ্ছে আমরা রিহার্সেল করি, জি, জি। আমরা আমাদের ড্রয়িং রুমে রিহার্সেল করি, জি। আমাদের শোয়ার ঘরে রিহার্সেল করি। জি, মানে খুবই ইন্টারেস্টিং, এবং আমরা আরো গল্প করব। এবং না, শুধু যে পরিবারের সদস্যদেরকে নিয়েই হচ্ছে কাজ করা যায়, নট দ্যাট, আমাদের সাথে আরো লোকজন যুক্ত থাকতে হয়। আমাদের সাথে যারা সেট করে, যারা Set, লাইট light, করে, music আছে। আমরা মনে করি তারাও আমার পরিবারের সদস্য। জি, জি, বুঝতে পেরেছি। সুতরাং আমরা একটা বৃহৎ পরিবার। শুধুমাত্র ম্যাট পরিবারটা হচ্ছে আমার ঘরের মানুষের বাইরেও যারা আমাদের বন্ধুরা আছে, তারাও আমার পরিবার হিসাবেই এই পারিবারিক থিয়েটারের সাথে যুক্ত। জি, 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 বুঝতে পারলাম। তো রাজীব সেলিন, আপনি দীর্ঘদিন, আমি বলছিলাম যে প্রথমে নির্মাণ নিয়ে আপনার দীর্ঘদিনের পথ চলা, এবং আমি ব্যক্তিগতভাবেও দেখেছি, আপনাকে আমি চিনি যেহেতু, বন্ধুদের কাছ থেকে আপনি ছোটোবেলায় অনুপ্রাণিত হয়ে নির্মাণে এসেছেন, এবং নির্মাণের সঙ্গেই আপনি মানে পড়াশোনা করেছেন, নানা ধরনের এক্সপেরিমেন্ট করেছেন, শর্ট ফিল্মও করেছেন। তো এবং একটা দীর্ঘ সময় আপনি স্ট্রাগল করেছেন, এবং আপনি কখনোই মানে হালটা ছেড়ে দেননি। এবং এতটা স্ট্রাগল করার পর আপনি এসে একটা ছবি নির্মাণ করলেন। তো আমরা যদি একেবারে ছোট করে জানতে চাই যে আসলে এই যে লেগে থাকা বা এই যে সংগ্রাম, আমরা আমাদের আজকের অনুষ্ঠানের টাইটেল যদি বলি যে আমাদের সাংস্কৃতিক সংগ্রাম, আপনার ব্যক্তির যেই সংগ্রাম রাজীব সালেহিনের, এটা কেমন ছিল, ছোট্ট করে যদি শুনি। কেমন ছিল বললে তো বলতে হবে আসলে জীবনের এক্সপিরিয়েন্সের চেয়ে জীবনের বোধ। যদি বলি যে আমার কাছে তো মনে হয় যে ধরেন আমরা তো একটা ন্যারেটিভের যুগে বাস করি জি, আসলে। জি। তো এই ন্যারেটিভের যুগে আসলে কোন কথা বলবো, কোন কথা বললে কোন কার দলে চলে যায়, কোন হয়ে যায়, এই যে নিজের ভেতরের সংগ্রাম, এই সংগ্রাম থেকেই তো উত্তরণ ঘটাইতে পারছি না। জি, এটা হচ্ছে প্রথম কথা। তারপর হচ্ছে আসলে আমি করে গেছি, আমার নির্মাতা হওয়ার ইচ্ছে ছিল, এর মধ্যেই জানার বোঝার জন্যে টুকটাক অভিনয় করেছি। এরপরে একটা সময় অভিনয়কেই একদম প্রফেশনালি অভিনয় করেছি একটা দীর্ঘ সময়। অভিনয় করতে করতেই কিন্তু সারাক্ষণই আমার এই নির্মাণের আকাঙ্ক্ষাটা ছিল। এই ছোট ছোট নানা রকম কাজ করেছি, বিভিন্ন জিনিস নির্মাণ করেছি, হয়তো নাটক, কখনো ডকুমেন্টারি, এগুলো নির্মাণ করেছি, পড়ালেখা করেছি সিনেমা নিয়ে। সংগ্রামটা কেমন ছিল, মানে স্ট্রাগল, ইনফ্যাক্ট এখনো স্ট্রাগলের মধ্যেই আছি। আর এই স্ট্রাগলটা তো আসলে জানি না কখনো শেষ হবে কিনা, কারণ আমাদের যে বাস্তবতা, সেই বাস্তবতায় মাত্র একটা সিনেমা বানিয়েছি, একটা সিনেমা বানিয়েই কোনো কিছু মানে সব জয় করে যাওয়া করার মতো অবস্থা না আমাদের রিয়েলিটি। আর তাছাড়া আপনি অভিনয় নির্মাণের বাইরেও তো আপনি আমাদের যে অভিনয় শিল্পী সংঘ অ্যাক্টরস সিপিটির সাথে যুক্ত আছেন, এবং সেখানে আপনি সহসভাপতির দায়িত্ব পালন করছেন। তো আমাদের শিল্পী বা সহসাধারণ সম্পাদক এবং শিল্পী বা ইন্ডাস্ট্রির উন্নয়নে এই সংগঠনগুলো আসলে কতটা ভূমিকা রাখতে পারছে বলে মনে করেন, বা আদৌ কি আমাদের মানে কোনো শৃঙ্খলা মানে ফিরেছে আমাদের ইন্ডাস্ট্রিতে, নাটকের ইন্ডাস্ট্রির কথাই যদি বলি? দেখেন, আসলে শৃঙ্খলার ব্যাপারটা ভাস্ট অনেক। আমরা হয়তো টুকটাক কিছু অংশে দেখতে পাই যে শৃঙ্খলা নেই, কিন্তু আবার অনেক জায়গায় শৃঙ্খলা ফিরে আসছে। আবার আমরা আসলে এখন যে সময় এসেছে, ইন্ডাস্ট্রি বড় হয়েছে। ইন্ডাস্ট্রি মানে হচ্ছে ক্যামেরা, ফিকশন, নাটক, এগুলো বানানোর প্রসার হয়েছে। এখন প্রসারের মধ্যে অনেকগুলো লেয়ার্স আছে, অনেকেই আছে একদম নিজের ঘরে বসেই বানাচ্ছে, সেও এক সময় ইন্ডাস্ট্রির অংশ হয়ে যাচ্ছে। এখন ওই সব কিছু কন্ট্রোল করার মতো যে বড় পরিসর, বা সবাই কেন মানবে, কেন আসলে অভিনয় শিল্পী সংঘ বা অন্য যেসব নাটক সংগঠন রয়েছে তাদের কথাবার্তা শুনবে বা তাদের নিয়ম অনুযায়ী চলবে, সেইটারও কিছু কারণ তৈরি করতে হবে।
সেইটা এখন সেই কারণগুলো আমরা নির্মাণের চেষ্টায় আছি, যে যেন সবাই আসলে মনে করে যে আসলে এটা জরুরি, জি 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 এটা জরুরি। এখন ধরেন কিছু মানুষ আছে যে শুধুমাত্রই যখন কোনো প্রফেশনাল ক্রাইসিসে পড়েন তখনই সংগঠনের কাছে আসেন। জি তো এইটা এক ধরনের আমি ব্যাড প্র্যাকটিস বলবো না, কারণ আসলে আমরা তো এরকমই মানুষ হিসেবে, আমরা প্রয়োজন পড়লে প্রয়োজন ছাড়া আমরা কারো কাছে যাই না। তো কিন্তু আমরা চেষ্টা করি সবার সাথে এক ধরনের আন্তরিকতার মধ্যে থাকা, সবার সাথে যোগাযোগের মধ্যে থাকা, নিজ আগ বাড়িয়ে জানতে চাওয়া কোনো প্রবলেম আছে কিনা। এর মধ্যে অনেকে আছে যে অনেকের কাছে হয়তো এই ফোনটা সময় মতো যায় না, মানে আজকে আপনাকে আমি হয়তো ফোন করে জিজ্ঞেস করলাম যে পাহেল ভাই আপনার কোনো প্রবলেম আছে, আপনি বললেন না আই এম ফাইন, তারপর দিন আপনার কোনো একটা ঝামেলা হলো, তো আপনি তখন অভিযোগ করলেন যে অভিনয় শিল্পী সংঘ আমার ঝামেলার সময় খোঁজ নিল না। তো কিন্তু আমরা আসলে চেষ্টা করে যাচ্ছি শৃঙ্খলা ফেরানোর ব্যাপারটা। একটা শুধু অভিনয় শিল্পীরা পারবেন না, শুধু ডিরেক্টর স্কিল পারবে না, শুধু কোনো সংগঠনই পারবে না। আবার দেখেন, আমি একটা এবার সংগঠনের বাইরে গিয়ে একটা দর্শক হিসেবে বলি যে আমিও তো একজন দর্শকও, হাইপোথেটিক্যালি, যে ধরেন কি 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 ক্রাইসিস আছে, তার মধ্যে সবার আগে স্টার অ্যাক্টরদের নিয়ে মানুষের যে প্রবলেম, যে তারা তাদের সময়ানুবর্তিতা এইসব, সেইগুলো নিয়ে তো আসলে কেউ কমপ্লেন করে না, বা তাদেরকে বোঝানোর একটা তো চর্চা লাগবে কোথাও। তো সেইটা হলে আমার মনে হয়, বা এরকম আরো অনেক অভিনয় শিল্পী সংঘ চেষ্টা করে যাচ্ছে। জি নিশ্চয়ই। তো আসাদুল ইসলাম, আমরা সবসময় দেখেছি, আজকে যেহেতু রবীন্দ্রনাথ মানে জয়ন্তী, এই মানে প্রাসঙ্গিকভাবেই আসে এই জিনিসটা, যে আমরা সবসময় দেখেছি রবীন্দ্রনাথকে নিয়ে এদেশে নানা ধরনের বিতর্ক সৃষ্টি করা হয় কিছুদিন পর পর। জাতীয় সঙ্গীত নিয়ে দেখেছি, জাতীয় পতাকা নিয়ে কথা বলতে দেখি আমরা, বা রবীন্দ্রনাথকে খারিজ করে দেওয়ার একটা মানে মানসিকতা, বা রবীন্দ্রনাথকে নিয়ে একটা টানা হেঁচড়া করা। তো আমরা কি আসলে রবীন্দ্রনাথকে ধারণ করতে পারিনি, মানে যারা করছে এই কাজগুলো? হ্যাঁ, দেখা যায় যে আমার যেটা পছন্দ না সেটা আমি, কিংবা আমার যারা অনুরাগী, কিংবা আমার যারা ভক্ত, কিংবা আমার যারা পৃষ্ঠপোষক, তাদেরকে মিলেই হচ্ছে আমরা সেটাকে বাতিল করতে চাই। কিন্তু এটা আসলে ব্যক্তির হচ্ছে আকাঙ্ক্ষা থেকে তো এগুলো বাতিলযোগ্য না। এগুলোর পরিপ্রেক্ষিত কিংবা এগুলোর যে আপনার রবীন্দ্রনাথের, ধরে নিই যে রবীন্দ্রনাথের যে প্রভাব আমাদের জাতীয় জীবনে এবং ব্যক্তি জীবনে, সেটা কেউ যদি মনে করে যে না এটার প্রয়োজন নেই, তাহলে তো তারটাই হতে প্রতিষ্ঠিত হবে, নট দ্যাট। কারণ আমরা তার প্রভাব আমাদের উপর রয়ে গেছে মানে, কারণ তিনি আমাদের কথাগুলোই বলেছেন, তিনি মানুষের কথাগুলোই বলেছেন, মানুষের প্রেমের অভিব্যক্তিগুলোই তিনি হচ্ছে প্রকাশ ঘটিয়েছেন। সুতরাং আমরা কাউকে বাতিল করে দিতে চাইলে তো বাতিল হয়ে যাবে না, তিনি কোনো না কোনোভাবেই থাকবেন। সুতরাং রবীন্দ্রনাথকে নিয়ে হয়তো কিছু মানুষের ভেতরে সংকীর্ণ মনা, তারা কিংবা হচ্ছে তারা হয়তো ঠিকঠাক অনুধাবন করতে না পারা, নতুন করে কিছু ভাবতে পারে না, এই ধরনের সংকীর্ণতা থেকেই তারা হয়তো মনে করে যে রবীন্দ্রনাথকে বাদ দিয়ে যদি অন্য কাউকে নিয়ে আসতে পারি তাহলে হয়তো তাদের পারপাস সার্ভ হবে। এই ধরনের গোষ্ঠীগত কিংবা হচ্ছে ব্যক্তি চিন্তা হয়তো তাদের থাকতে পারে। আমার কাছে মনে হয় এটা একেবারেই অপচেষ্টা, কারণ রবীন্দ্রনাথ তো শুধু বাংলাদেশের বা মানে বাংলা ভাষাভাষীদের না, সে বিশ্বের একজন বিশ্বকবি। হ্যাঁ জি, আপনি যেটা বলতে চাচ্ছেন। আমি আসলে এই প্রসঙ্গে যেটা বলতে চাচ্ছি যে আমাদের যে টোটাল সিস্টেম, সেই আমি যেহেতু সিনেমা নিয়ে একটা জায়গায় পড়ালেখা করেছি, সিনেমা তো খুবই প্রায়োগিক একটা জ্ঞান, মানে আপনি তত্ত্বর পরে তো সেটাকে প্রয়োগটা কোথায় কিভাবে করতে হবে সেইটা জানাটা খুব বেশি জরুরি। তা আমাদের কাছে সবসময় মনে হয় যে এই রবীন্দ্রনাথকে নিয়ে জানা, রবীন্দ্রনাথ চর্চা, রবীন্দ্রনাথের গান গাওয়া বা রবীন্দ্রনাথ নিয়ে সাহিত্যকর্ম যেটাই হোক, এই সব কিছুর পরেও রবীন্দ্রনাথ কি বলতে চেয়েছেন সারা জীবন, রবীন্দ্রনাথ তার কোনো পার্টিকুলার গানে, কোন সাহিত্যে কি বলতে চেয়েছেন, এটার প্রয়োগটা কিভাবে হবে জীবনে, তা বোধহয় অনেকে আমরা ছড়িয়ে দিতে না পারার একটা দায় নেওয়া উচিত। যে আমরা শুধু সাহিত্য কর্মটা নিয়ে কাজ করছি, কিন্তু সেটার প্রয়োগটা কি, ওখানে উনি যে মূল ভাবটা, সবসময় উনি ভাবকে খুব গুরুত্ব দিয়েছেন কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর তার। জি জি, অনেক ধন্যবাদ আপনাদের। রবীন্দ্রনাথের ভেতরে এক ধরনের রাজনীতি আছে। হ্যাঁ,
সেই রাজনীতিটাই আসলে সব কিছু তো রাজনীতির বাইরের কিছু নেই, ওই রাজনীতিটাই আমরা মানুষের কাছে যদি নিয়ে যেতে পারি, জি, জি, জি। তাদের কাছে যদি পরিষ্কার করে দিতে পারি যে তিনি আসলে মানুষের কথা বলেছেন, জি, তাহলেই হচ্ছে গণমানুষ তাকে গ্রহণ করবে। এবং আমাদেরও দায় আছে আসলে, জি, জি, শিল্পের দায় আছে। জি, নিশ্চয়ই। আমরা যে আলোচনা রবীন্দ্রনাথকে দীর্ঘায়িত করতে পারছি প্রতিষ্ঠা না, করার একেবারে সময় স্বল্পতার জন্য অত্যন্ত দুঃখিত। নিশ্চয়ই আবার দেখা হবে আপনাদের সঙ্গে, আপনাদেরকে অসংখ্য কথা জানাচ্ছি। দর্শক, আপনারা দেখছিলেন সংলাপ প্রতিদিন, আমাদের সাংস্কৃতিক সংগ্রাম অনুষ্ঠানটি। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আমাদের পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই।